ধন্যবাদ। কবি ওমর আলীকে নিয়ে কথা বলা নিশ্চয় আমার জন্য অত্যন্ত আনন্দের এবং একই সঙ্গে কিছুটা দুঃখ এবং বিব্রতকর অবস্থারও সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয়। তার কারণ কবি ওমর আলীর সঙ্গে শুধু তার সাহিত্যের সঙ্গেই আমার পরিচয় যথেষ্ট নয়, তার ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত সম্পর্ক আমার সঙ্গে একটি দীর্ঘ সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের চলেছে। সেই সম্পর্ক কখনোই মসৃণ একটানা প্রবাহিত হয়েছে এমন নয়। কোনো কোনো সময় তা রীতিমতো বিরক্তিকর, অস্বস্তিকর এবং অবমাননাকর অবস্থার মধ্যেও কিছুটা গেছে, সেটি ভিন্ন কথা। কিন্তু কবি ওমর আলী বাংলা সাহিত্যের বিশেষ করে ৬০ দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি। আমরা জানি যে কবি ওমর আলী একটি পাবনা জেলার খুবই অত্যন্ত একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩৯ সালে তিনি কোমরপুর নামে একটি গ্রাম, যেটি পাবনা থেকে দক্ষিণে পদ্মার চরের কাছাকাছি, এবং তার বাবার নাম উজির আলী। উজির আলীর পুত্র ওমর আলী। এবং আমি কবি ওমর আলীর আত্মজীবনী হয়তো ওমর আলী লেখেননি, কিন্তু তার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতায় জেনেছি তার বাবা মাঝি ছিলেন, অর্থাৎ নৌকার মাঝি। তার পারিবারিকভাবে কৃষি পরিবারের এবং নৌকা চালানো, মাছ ধরা, এই ধরনের পেশার সঙ্গে তার পরিবারের সদস্যরা যুক্ত ছিল। এবং ওমর আলী প্রথম তার মানে পরিবারে মানে যেটা আধুনিক শিক্ষা আমরা বলি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাঠ করার সুযোগ তৈরি হয়েছিল কবি ওমর আলীর জন্য। এবং তিনি কিভাবে কবি হয়ে উঠলেন সেই গল্পেও কবি ওমর আলী আমাকে বলেছিলেন যে তিনি মূলত মানে একটি পারিবারিকভাবেই তার স্বভাব কবিত্ব তার মধ্যে ছিল। তার কারণ তার বাবা এবং চাচারাও মুখে মুখে কবিতা বানাতে পারতেন এবং গান গাইতেন। সুতরাং সেটি তার মধ্যে হয়তো একটি সহজাত বিষয়ই ঘটেছিল, কিন্তু সেটি মূলত বিকশিত এবং আধুনিক কবিতায় রূপ নিয়েছে তার স্কুল, কলেজে এবং আধুনিক কবিতার সঙ্গে যে পরিচয় হওয়ার ফলে। এবং তিনি মূলত স্কুল এবং মানে যেটাকে আমরা বলি যে স্নাতক পাশ করার পরে যখন ঢাকাতে আসেন, তখন ঢাকার তখন তৎকালীন কবি সাহিত্যিকদের সঙ্গে যে সম্পর্কের ফলে তার মধ্যে একটি আধুনিক কবিতা লেখার প্রবণতা তৈরি হয়েছিল। এবং তিনি বলা চলে যে একটু শৈশব না হলেও তারুণ্যে, যখন তার বয়স ২১-২২ বছর, তখন তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যেটি আমরা সবাই সেই গ্রন্থের কথা জানি এবং ব্যাপকভাবে পরিচিত একটি গ্রন্থ, তার নাম এদেশের শ্যামল রং রমণীর সুনাম শুনেছি। এই গ্রন্থটি ১৯৬০ সালে প্রকাশিত হওয়ার পরে গ্রন্থটি মূলত তৎকালীন খুবই বিখ্যাত একটি পুরস্কার, নাম আদমজী পুরস্কারে ভূষিত হয়। সুতরাং বিষয়টি হলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই যে ১৯৬০ সালের দিকে বাংলা সাহিত্যে খুব বেশি রকম আধুনিক কবিতার বই প্রকাশিত হয়নি। কারণ ৪০ দশকের কিছু কবিতা এবং ৫০ দশকের দু একটি বই, শামসুর রহমান আল মাহমুদের কবিতার বই, এবং তখনই প্রকাশিত হচ্ছে। সেই সময় অপেক্ষাকৃত তরুণ কবি ওমর আলীর কবিতার বই প্রকাশের সঙ্গে সঙ্গেই
তৎকালীন পূর্ব বাংলার রাজধানী ঢাকার কবি সাহিত্যিকদের দৃষ্টি আকর্ষণ করে। এবং এই কবিতা মূলত যারা গ্রাম থেকে শহরে আসছে লেখাপড়া করতে, গ্রামের একটি স্মৃতি রয়ে গিয়েছে। জসিমউদ্দিন তখনও প্রবল বিক্রমে রয়েছে। বন্দে আলী মিয়ার কবিতা তখনও পাঠ হচ্ছে। তখনই ওমর আলী কবিতা রচনা করলেন, যে কবিতার মূল বিষয় যেমন ছিল কিছুটা গ্রাম নির্ভর, কিছুটা প্রেম নির্ভর, কিছুটা রোমান্টিকতা, কিছুটা অভিমান, মান অভিমান এবং নানা গ্রামীণ বিষয় আসা, এবং একজন তরুণের যে বা একজন বিবাহিত পুরুষ, আমি কিন্তু জামুগা, মানে বিবাহিত পুরুষের সঙ্গে তার স্ত্রী, গ্রামীণ স্ত্রী কিভাবে তার যে মান অভিমানের পালা চলে, সেই সব বিষয় দিয়ে তিনি একটি অনেকটা সনেট জাতীয় কবিতা দিয়ে এই বইটি সাজিয়েছিলেন। এবং এই বইটির মূল বৈশিষ্ট্য আসলে বিষয়ের চেয়েও আসলে যে গ্রামীণ বিষয়কে তিনি আধুনিক কবিতার যে ফর্মে বা গঠনশৈলীতে তিনি রূপ দিতে পেরেছিলেন। সুতরাং এটার সঙ্গে সঙ্গেই বাংলা কাব্য পাঠকদের মনোনিবেশ হয়েছিল এই বইটিতে। সুতরাং বলা চলে যে এই প্রথম প্রকাশের থেকেই কবি ওমর আলী কবি হিসাবে অত্যন্ত খ্যাতিমান ছিলেন। যদিও আমাদের অভিজ্ঞতা একটু অন্যটা বলে যে আমরা যখন এই কাব্য অঙ্গনে, অর্থাৎ ওমর আলী 60-এর দশকের পরে 60 সালে আমরা যখন কবিতাতে আসলাম, 80-এর দশকে, 80, 82, 83 সালে, তখন এই বইটি আসলে প্রাথমিকভাবে এটা পড়ার সুযোগটি আমাদের জন্য ঘটেনি। বইটি আমরা খুব একটা পেয়েছি তা বলা চলে না। কিন্তু ওমর আলী মূলত আপনার এই গ্রন্থের পরে আরো বেশ কিছু গ্রন্থ সেই সময়ে অত্যন্ত কাব্য পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। যেমন তিনি লেখেন অরণ্য একটি লোক, এটি 1966 সালে প্রকাশিত হয়। অরণ্য একটি লোক, সেখানে সেই কবিতা ঠিক যেটি আগের বই, যেটি আমরা বলছি যে এদেশের শ্যামল রমণীর সুনাম শুনেছি, বই থেকে কিছুটা হলেও একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন শৈলী এবং ভিন্ন বিষয়ে এই কাব্য প্রকাশিত হয়। অরণ্য একটি লোক যেমন একজন লোক অরণ্য একটি ছবি আঁকছে, তো একজন বলছে যে এই ছবি কি জন্য সে আঁকছে, এত সুন্দর তার অবয়ব, চেহারা। তো তিনি বলছেন যে এই ছবি তিনি পুরাবের আগুনে। এই যে ক্ষোভ, দুঃখ, রাগ, তারুণ্য, সকল কিছু বিষয়, এবং এই বইয়ের মধ্যে কিছু যেটাকে আমরা বলি সংলাপ নির্ভর কবিতা একটা প্রাধান্য পেয়েছিল। তো আমি কবি ওমর আলীকে জিজ্ঞাসা করেছিলাম যে এই কবিতা লেখার ধরন, যেমন এই কবিতা নিয়ে তখন যে প্রচ্ছদ এঁকেছিলেন কামরুল হাসান বা জয়নুল আবেদিন, বা তারা তাকে এই কাব্যের জন্য অত্যন্ত তিনি প্রশংসা পেয়েছিলেন। সেই ক্ষেত্রে তিনি তার স্বরোক্তিতে বলেছিলেন যে এই কাব্যগ্রন্থ লেখার প্রেরণা তিনি পেয়েছিলেন কাহালিন জিবরানের মূলত তার যে গ্রন্থ এবং ডায়লগ প্রধান, সেটা প্রফেট বা পরবর্তী অন্য অন্য গ্রন্থ থেকে হয়তোবা হয়ে উঠবে। তো এটি ওমর আলী এই পর্যায়ক্রমিকভাবে যে আমরা দেখেছি যে তিনি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন। অরণ্য একটি লোক, আত্মার দিকে, সোনালী বিকেল, নদী, নরকে বা স্বর্গে, তারপর স্বদেশে ফিরছি, ফেরা, ডাকছে সংসার, এরকম অসংখ্য কবিতার বই। এবং সকল বইয়ের মধ্যে একটি গ্রাম, একটি শহর, একটি ভেঙে যাচ্ছে গ্রাম, ক্ষয়িষ্ণু গ্রামের প্রতি তার যেমন আগ্রহ আছে, তেমন গ্রামের মেয়েরা তারা যে পেশার টানে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তাদের সুখ দুঃখ এবং এই গ্রাম ভেঙে যাওয়ার প্রতি, গ্রামীণ সমাজ ভেঙে যাওয়াতে
তার যে মায়া মমতা সম্পর্কগুলি নিয়ে তিনি সবসময় কাতরতায় ভুগেছেন এবং দেশের প্রতি তিনি অত্যন্ত মায়াময় একটি অবস্থার মধ্যে তিনি বাস করেছেন। যেমন আমি তাকে জিজ্ঞাসা করেছি যে তিনি কেমন করে কবিতা লেখেন। অর্থাৎ আমি স্বাভাবিকভাবে তার বাড়িতে তেমন কোনো গ্রন্থ দেখতে পাইনি এবং গ্রন্থের কথা যখন আমি তাকে জিজ্ঞাসা করেছি যে আপনার কবিতার বই কিংবা অন্যান্য বই কোথায় আছে? তখন তিনি বলেছেন যে আমি একটি মা মা ওই চাতালের উপরে তিনি বেঁধে এটা চাতালের উপরে রেখেছেন। তো আপনি কবিতা লেখেন কেমন করে বা কবিতার যে অভিজ্ঞতাগুলো তিনি বলছেন যে আমি সরাসরি যা দেখি সেটাকেই আমার কবিতাতে ধরতে চেষ্টা করি। যেমন একটি পাখিকে কেমন করে ধরতে হয় সেটা তিনি জানেন। তিনি জানেন যে একটি গাভী কেমন করে গাভীর দুধ দহন করতে হয় তিনি জানেন। গাভীর সঙ্গে তার বাছুরের সম্পর্ক কেমন তিনি জানেন। ফসল তার বাড়ি ফসলের মাঠের মধ্যে তিনি তা জানেন এবং তিনি প্রতিদিন যে কোমরপুর গ্রাম থেকে সেই মানে চলে যেতেন আম আ ই বুলবুল কলেজে। তিনি বুলবুল কলেজে ইংরেজি পড়াতেন এবং তিনি সেখানে তার হাতে একটি ব্যাগ থাকতো, একটি ছাতা থাকতো এবং একটি ব্যাগের মধ্যে অনেকগুলি বই খাতা সেটিকে কখনো ছাত্রদের, কখনো নিজের এবং কিছু কাগজ থাকতো এবং যেখানে তিনি কবিতা লিখতেন এবং কাগজগুলি বেশিরভাগই ছিল লম্বা করে কাটা এবং এটি আমরা যেটাকে বলি 1/4 ডিমাই সাইজ বা এরকম কোনো সাইজ না। একটা লম্বা করে তিনি লিখতেন, অনেক বড় কবিতা লিখতেন বা এটা রেখে দিতেন এবং প্রতিদিনই তিনি কবিতাগুলি কোনো না কোনো পত্রিকা অফিসে সাহিত্য বিভাগে পাঠাতেন প্রকাশের জন্য এবং তিনি প্রতি শুক্রবার বা রোববার সকালে এসে সাহিত্য পাতাগুলি দেখার আগ্রহে আকুল থাকতেন। অর্থাৎ এই যে তার মধ্যে যে সাহিত্য ও ছাড়া, কবিতা দেখা ছাড়া, কবিতা নিয়ে কাজ করা ছাড়া তার আর অন্য কোথাও সে অর্থে আনন্দ এবং আমরা যেটাকে বলি যে খুব নিমজ্জনটা লক্ষ্য করা যায় না। কবি ওমর আলীর সঙ্গে আমার যে সম্পর্কটি তৈরি হয়েছিল সেটি ঠিক একটি কবিসুলভ জায়গা থেকেই বলা চলে। একটা খুবই মানে অত্যন্ত অ যেটিকে আমরা বলি যে খুবই অনেক পুরনো একটি ঘটনা। পুরনো ব্যাপার। যেমন আমি আজ থেকে ৪০ বছর আগে হয়তো ১৯৮৪ সালে কবি ওমর আলীর আম ডাকছে সংসার এই বইয়ের উপরে বা স্বদেশে ফিরছি এই বইয়ের উপরে তখন আমি পাবনাতে অবস্থান করি। পাবনাতে তার বইয়ের উপরে বই সমালোচনা করছি বা বইয়ের আলোচনা লিখছি। সেটি ঢাকাতে কোনো একটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হচ্ছে। তিনি খুবই আনন্দিত হচ্ছেন। এই আনন্দের মাধ্যমেই আমার একটি সম্পর্ক তৈরি হয়েছিল ১৯৮২ সালে আমি যখন কেবল এসএসসি পাস করেছি এবং কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছি। তখন এডওয়ার্ড কলেজ আমার বাড়ির পাশেই এডওয়ার্ড কলেজ যেখানে ভর্তি হওয়ার কথা। কবি ওমর আলী তখন শিক্ষকতা করতেন বুলবুল কলেজে। বুলবুল কলেজ ততটা আ তখন মানে যেটিকে আমরা বলি যে আ প্রভাবের দিক থেকে নিশ্চয়ই এডওয়ার্ড কলেজের চেয়ে কম ছিল। কিন্তু আমার আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে কলেজে কবি ওমর আলী আছে আমি সেই কলেজে আ পড়ার জন্য যাবো। যেহেতু আমি লিখবো একজন কবিকে, এত বড় একজন কবি আমার জেলায় আছে, তিনি শিক্ষকতা করেন, তিনিও আমার শিক্ষক হতে পারেন। সেই আ মা পত সেই আ আকাঙ্ক্ষা থেকেই আমি বলা চলে যে আমাদের পরিবারের অমতেও বুলবুল কলেজে ভর্তি হয়েছিলাম এবং ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই কবি ওমর আলীর সঙ্গে আমার একটি পরিচয় ঘটলো এবং এই পরিচয়টা অত্যন্ত অ গভীর এবং গভীরতর হয়ে উঠেছিল। এবং কবি ওমর আলী সর্বদাই বলতেন যে তার এবং আমার সম্পর্কটা অনেকটা আ জনসন এবং বসওয়েলের মতো এবং আমি তার হয়তো জীবনী লিখবো কখনো কিংবা এই এরকম মানে সবসময় আমাদের সেইসব সময় আমাদের অনেকগুলি আ স্মৃতি আছে। যেমন কলেজের স্মৃতির কথা যদি বলি, কবি ওমর আলী
সঙ্গত কারণেই বা যেকোনো কারণেই হোক শিক্ষক হিসাবে ততটা উজ্জ্বল ছিল এটি আমরা বলতে পারব না। তিনি ইংরেজি পড়াতেন বটে। আ তবে তিনি খুব গুছিয়ে কথা বলা কিংবা মা ছাত্রদেরকে আকৃষ্ট করার আ তার যে সামর্থ্য সেটি কিছুটা হলেও অ ততটা ছিল না বলেই মনে হয়। তার কারণ একদিন একটি ক্লাসে দেখা গেল যে ক্লাসের মধ্যে ছাত্ররা তার প্রতি মনোযোগী না হয়, তিনি রাগ করে একটা খুবই বাজে টাইপের একটা গালি দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল এবং বললেন যে, তিনি যদি হলো আর এই ক্লাসে ঢোকেন, তাহলে তিনি আর উজির আলীর ছেলেই না বা আরো কিছু খারাপ বললেন আমি সেটি হয়তো না বলি। তো এইটা উনি বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমাদের তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন নাম আ গুলা আম আ নাম নুরুন নবী স্যার, অধ্যক্ষ নুরুন নবী। তিনি অতিশয় একজন ভালো মানুষ ছিলেন। অতিশয় ভালো একজন শিক্ষক ছিলেন। তিনিও বাংলা পড়াতেন। তিনি আ বললেন যে আ তিনি আসলেন ক্লাসে। এসে সবাইকে বললেন যে, "এই যে দেখো, তোমরা জানো না যে তোমাদের যিনি ক্লাস নেন তিনি কিন্তু বাংলা সাহিত্যের একজন খুবই বিখ্যাত একজন কবি এবং তোমরা অনেকের ক্লাস হয়তো করবা, সেইসব স্মৃতি তোমাদের মনে থাকবে না। কিন্তু একজন কবিকে তোমরা পেয়েছিলে শ্রেণীকক্ষে, এটি অত্যন্ত আনন্দের হবে। তো সুতরাং তোমরা তিনি কেমন করে পড়ান তোমাদের ভালো লাগে বা মন্দ লাগে সেটাকে বড় না করে দেখা এবং তিনি তো যথেষ্ট ভালো পড়ান। তিনি তার প্রতি তোমাদের মনোযোগী হওয়া দরকার। তো যাই হোক তখন ছাত্ররাও ভুল বুঝতে পারলেন এবং পরের দিন থেকে কবি ওমর আলী নিয়মিতই আবার ক্লাস করতে শুরু করলেন এবং হয়তো আমরাও ভুলে গেলাম, কবি ওমর আলীও ভুলে গেলেন। এবং একবার একটি আমরা ক্লাসে আ দড়িতে বেঁধে কবি ওমর আলী তার বই পুস্তকগুলি মূলত দড়িতে বেঁধে আনতেন। তো দড়িতে বেঁধে একবার তার স্বদেশে ফিরছি অনেকগুলি বই তিনি নিয়ে আসলেন পড়ায় শখানেক বই ক্লাসের মধ্যে নিয়ে আসলেন। বললেন যে, "এই ছেলেরা এই বইটা ৳২ করে বিক্রি করা হবে। তোমরা যদি যারা নিবা তারা এটা নিতে পারো।" তো শিস ক ক সবাই বইটা নিল এবং কেউ পেলও না। অর্থাৎ ৳২ তার কারণ হলো যে বইটির দাম অবশ্য খুব একটা বেশি ছিল না। আ আমি ঠিক হয়তো বইটার দাম ছিল ৳৫। তার কারণ বইটি হলো মূলত ম ওই আপনার নিউজ প্রিন্টে ছাপা এবং তার বাইন্ডিংটাও অতটা ভালো না। আ তবে ৳২ একটি বই পাওয়া যায়। এটি হলো ১৯৮৩ সালের কথা। তো সেটি আসলে খুবই মন্দ নয় যে সবাই বই নেয়ার সুযোগ পেল এবং পরে তিনি বললেন যে যারা পায়নি তাদের জন্য আ আগামীকাল আনবেন। তো এইগুলি খুবই একটি মানে একজন কবি জীবনে এবং তার ছাত্রদের সঙ্গে তার যে সম্পর্ক এগুলি আ আ খুব আ আ মানে এই স্মৃতিগুলি আসলে ভোলার নয় বলা চলে। এবং তবে কতগুলি কাজ ছিল যেটি ঠিক মানে আমি আজকে এই স্মৃতিচারণে বলা যায়। তার কারণ হলো যে এগুলি সবই আ মানে ঊর্ধ্বে চলে গিয়েছে। তিনিও নাই। কিন্তু এই ঘটনাগুলি স্মৃতিতে সবার রয়ে গিয়েছে। যেমন তিনি মানে কবি ওমর আলী আ ওই স্বাক্ষর করতেন। স্বাক্ষর মানে সত্যায়িত করে দিতেন। যারা আসতো তিনি অনেকগুলি সিল বানিয়ে নিয়েছিলেন এবং স্বাক্ষরের বিনিময়ে তিনি ৳২ করে তখন মানে নিতেন, পারিশ্রমিক নিতেন। তো এটি একটি শহরের আলোচিত বিষয় ছিল। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে, "স্যার আপনি কেন এই ৳২ করে নেন?" তখন বলেছিলেন যে, "অ্যা দেখো এটি তো আমার একটা পরিশ্রম, এটা তো একটা কাজ। কাজ হিসাবে আমি তো এটা" এবং সহজেই এই ৳২ নেয়ার ফলে অন্যরা সহজেই আসতেও পারছে। কিন্তু অন্যদের কাছে গেলে তো সহজে সেটাই তারা অনেক দ্বিধা নিয়ে যায়। তাদের সময় এবং এ আ বা কোথায় গেলে পাবে। তো সেটাও একটা মানে সার্ভিস বা কাজ হিসাবেও আমরা দেখতে পারি। তো এটি আসলে একটি ভালো যুক্তিও বটে। এটাকে আমরা মনে করতে পারি যে এটা কে এই সত্যায়িত করার পিছনে তিনি ৳২ নিতেন, সেটার নৈতিক অবস্থানটা কি সেটা আমি বলতে পারব না। তবে আমি মনে করি যে এই সার্ভিসের জন্য যদি এটা সহজ সার্ভিস হয় এবং অন্যরা যদি তা নিতে পারে, সেটা মন্দ কি? সেটাও হতেই পারে। তবে আমার সঙ্গে তার একটি বিষয় নিয়ে একটি খারাপ পরিস্থিতির মধ্যে
আমি পড়েছিলাম, এবং যা প্রায় 40 বছর পর্যন্ত এখনো কেউ না কেউ বা আমি নিজেও খুব মানে তাড়িত হয়ে বেড়াই, বা অন্যরাও এটা তাড়না নিয়ে এটি কখনো কখনো বলতে চেষ্টা করে। কিন্তু আমার এই যে সময়টার কথা আমি বলছি, সেই সময়টি এত একটি লম্বা সময়। এই 40 বছর হয়তো বাংলা সাহিত্যে যারা আগে ছিলেন তার সঙ্গে তাদের হয়তো কারোরই তেমন হয়তো অস্তিত্ব নাই, লেখালেখির সঙ্গেও যুক্ততা কম। তো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আসি, তখন এটি হবে সম্ভবত 87 বা 88 সালের দিকে। কবি ওমর আলী তার একটি বইয়ের পাণ্ডুলিপি আমাকে দিলেন এবং বললেন যে এই বইটি ঢাকা থেকে ছেপে দেওয়ার জন্য। এবং এইজন্য তিনি আমাকে প্রাথমিকভাবে ৳৬,০০০ দিলেন। তো আমি এই বইটা ছাপানোর জন্য বইটা নিয়ে এসেছি। তারপরে উনি কিছু বই আমাকে দিয়েছিলেন। তার বই থেকে কিছু কবিতা বেছে একটি নির্বাচিত কবিতা করা যায় কিনা। তো এই বইটি আমি তৎকালীন সময় 87-88 সালে, তখনও কম্পিউটার এত বিস্তার লাভ করেনি, বা এই যে ছাপাযন্ত্রের আধুনিকতা বা এত সহজলভ্য হয়নি, এবং প্রেস ছিল কম, আমার পরিচিতি ছিল কম। আমি একটি প্রেসে এই বই ছাপার জন্য দিলাম একজন পরিচিত আমার সময়ের একজন কবির মাধ্যমে, বা আমার চেয়ে যারা একটু বয়স্ক এবং পত্রিকায় চাকরি করতেন, এবং যারা এই বইটি ছাপার জন্য টাকা এবং পাণ্ডুলিপি দেওয়া হলো। তো তারা একটি প্রেসে এই বই দেওয়ার পরে বই ছাপা হলো। ছাপা হওয়ার ফলে যিনি এই বই প্রকাশ করলেন তিনি আমাকে বাকি টাকার জন্য, আমি বললাম যে শখানেক বই দেন, আমি বইটা মানে কবি ওমর আলীকে দিই। তো তখন তিনি আমাকে বই দিলেন ৬ কপি। ৬ কপি বই দিলেন এবং বইটির নাম হলো ভালোবাসার দিক। এই বইটি আমি ৬ কপি নিয়ে কবি ওমর আলীর কাছে গেলাম। তার বাড়িতে গেলাম। তিনি সম্ভবত বাড়িতে ছিলেন না। আমি অপেক্ষা করলাম, বাড়িতে আসলো এবং তিনি বই দেখে খুবই খুশি হলেন এবং বললেন যে, "তুমি থাকো, আজকে মোরগ জবাই করে তোমাকে খাওয়াবো।" তো আমার অবশ্য থাকা হয়নি। তো আমি বললাম যে, "আপনি এই বইটা তো উনারা দিয়েছেন এবং বাকি টাকা ছাড়া বইটি দিচ্ছেন না।" তো তখন তিনি বললেন যে, "তুমি তাদের বলো বইটি যেন তারা দেয় আমাকে ১০০ কপি, আমি বই বিক্রি করে বাকি টাকা দিয়ে বাকি বইগুলি নিয়ে নিই।" তো আমি যথারীতি ফিরে এসে এই পাবলিশারকে, এই প্রেস মালিককে বললাম যে, এরকম আপনি ১০০ বই দেন, এটি কবি ওমর আলী স্যার বিক্রি করে আপনাকে বাকি টাকা দেবেন। তো তখন আর উনি বললেন যে, "না, আমি এটা দিতে পারব না, এবং আপনি যে বলছেন যিনি আমাকে টাকা দিয়েছেন তিনিও সব টাকা আমাকে দেননি। আপনি যে বললেন ৳৬,০০০, সেও কিছু টাকা রেখে দিয়েছে হয়তো। আমাকে দিয়েছে ৳৪,০০০, ৳২,০০০। সুতরাং আপনার কিছু টাকা না দিলে।" তো আমি ২ পক্ষের জায়গায় যিনি টাকা তাকে পুরোটা দেননি, আবার কবি ওমর আলী বলছেন যে তাকে বই দিতে হবে। তো আ শেষে আ শেষ পর্যন্ত দেখা গেল যে ২ পক্ষের টানাটানিতে বই আমার পক্ষে ওখান থেকে মুক্ত করা সম্ভব হলো না। সম্ভব না হওয়াতে বেশ কিছু আমার নিজের কাছেও তো সেই অর্থে তখন কোনো টাকা-পয়সা, কারণ যে ৳৫,০০০-৬,০০০ তো অনেক টাকা। তখন এই ৳৫,০০০-৬,০০০ আমার পক্ষে সংগ্রহ করা তৎক্ষণাৎভাবে সম্ভবও ছিল না। তো যাই হোক, এর মধ্যে খুব বেশিটা সময় অতিবাহিত হয়েছিল তা বলা চলে না। মাত্র মাসখানেক, হয়তো মাস দেড়েক। কবি ওমর আলী যেটা করলেন সেটি হলো যে তিনি সমস্ত পত্রিকা, অফিসে চিঠি লিখলেন, তার পরিচিত লোকজনকে চিঠি লিখলেন। আমি যেখানে যাই সেখানে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন যে এরকম তার ছাত্র মজিদ মাহমুদ তার এরকম বই নিয়ে গেছে এবং তার কিছু পান্ডুলিপি নিয়ে গেছে। তার টাকা নিয়েছে এবং সে বই দেওয়ার কথা, বই দিচ্ছে না। সে খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। তো এইটি আমার কাছে কোনো চিঠিপত্র সেই অর্থে তখনও এটা আসে নাই, বা আমি বুঝতেও পারছি না। কারণ তখন তো মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, মেইল করার কোনো ব্যবস্থা ছিল না।
তিনিও হয়তো আমার ঠিকানা জানতে পারছেন না। আমি এটা শুনতে পাই। পত্রিকা অফিসের সাহিত্য সম্পাদকরা আমাকে এটা বললেন যে এরকম অথচ সেই ধরনের পত্রিকা অফিসের সম্পাদকদের কাছেও আমি হয়তো কোনো না কোনোভাবে সেই অর্থে টাকা পাই বা পাই না সেটা আলাদা কথা। তো যাই হোক, এটা নিয়ে একটি মানে বলা চলে যে আমি একটু মনক্ষুণ্ণ হই, কষ্ট পাই। তিনিও হয়তো মনক্ষুণ্ণ হন, কষ্ট পান। তো আমি মাস খানেক বা বছর খানেক পরে আমি একটা পত্রিকাতে যোগদান করলাম এবং পত্রিকায় যোগদান করে ভাবলাম যে এই বইগুলি এখন কবি ওমর আলীকে ওই প্রেস থেকে ছাড়িয়ে পৌঁছানো যায় কিভাবে। তো আমি ওই প্রেসে ফোন করলাম। প্রেস বলল যে বইটার বেশ কিছু ফরমা নষ্ট হয়ে গেছে, কারণ বৃষ্টি হওয়াতে বৃষ্টির পানি পড়ে এখন আর বইটা ওইভাবে আর দেওয়া, টাকা দিলেও বই দেওয়া যাবে না, বইটি হলো আবার নতুন করে ছাপতে হবে। তো তখন আমি খুবই শরমিন্দা, এবং বই তো আমি দিয়েছিলাম কবি ওমর আলীকে, 6 কপি বই দিয়েছিলাম এবং 6 কপি থেকে আমি নিজেও 1 কপি নিয়ে তাকে 5 কপি দিয়েছিলাম। এবং পরে আমি সশরীরে একদিন মানে কবি ওমর আলী আমার কাছে যে বই ছাপার জন্য যে টাকা দিয়েছিলেন আর আমি বই ছাপার জন্য যে টাকা ব্যয় করেছিলাম সেগুলিকে আমি ভুলে গিয়ে পুরো তিনি যে টাকা দিয়েছিলেন সেই টাকা সহ তার বাড়িতে গেলাম, যে বললাম যে স্যার এরকম তো হয়েছিল, তো এখন তো বইও ছাপা হয়েছিল, তো আমি আপনার টাকাটা দিয়ে দিতে চাই। তো তখন আমি টাকাটা দিলাম। তো টাকা দেওয়ার পরেও তিনি বললেন যে না, আমি তো আসলে এই জন্য এটা বলি নাই, আসলে তোমার সঙ্গে তখন যোগাযোগ হচ্ছিল না, তো এইটি আমি তো জানো আমি একটু আমার একটু প্যালপিটেশন হয় সব ব্যাপারেই, আমি একটু চিন্তা করি, তো তুমি এটা হয় না, তবে আমি কিছু সমস্যায় ভুগছি, সংকটে ভুগছি। কি সংকট স্যার? বললো আমার কিছু আর্থিক সমস্যা যাচ্ছে, আমার নাতি পড়াশোনা করে, অন্যরাও করে, তার হলো প্রাইভেট পড়ার জন্য টাকা লাগে, তুমি প্রতি মাসে তাকে যদি কিছু টাকা দাও। আমি কত করে দিতে হবে? 2000 টাকা করে তুমি প্রতি মাসে, আগামী এই 1 বছর তার পরীক্ষা আছে। তাহলে আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওই টাকা দিলাম এবং প্রতি মাসে তাকে এই টাকা আমি ঢাকা থেকে, পাবনা থেকে লোক দিয়ে, এমনকি যারা এটা সবাই পাবনার সবাই জানে কম বেশি, এবং কবি ওমর আলী স্যারের বাড়ির লোকজনও জানে, যিনি বা যে নাতি টাকা নিয়েছে সেই নাতিও হয়তো জানে। এবং এইটি এবং তার আমি সাক্ষাৎকার গ্রহণ করেছি, তার উপরে অনেক লেখা লিখেছি। এমনকি একটি একটি দিনের একটি ঘটনা বলি, যেটি আমি বন্দে আলী স্মরণ পরিষদ নামে একটি পরিষদ করেছিলাম বন্দে আলীকে স্মরণ করার জন্য, এবং পাবনা বা স্থানীয় কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু বা তাদের বিভিন্ন বিষয়কে, এটি 1984-85 সালের দিকে। 86 সালে আমরা বড় করে একটি অনুষ্ঠান করেছিলাম বন্দে আলী মিয়ার 80তম জন্মদিন উপলক্ষে। তো সেখানে আমরা অনেক যে কর্মকাণ্ড নিয়েছিলাম তার মধ্যে একটি বিখ্যাত কর্মকাণ্ডই বলা চলে, খুব গুরুত্বপূর্ণ, যে সেই সময় আমরা কবি বন্দে আলী মিয়ার নামে পুরস্কার ঘোষণা করেছিলাম এবং 2টি পুরস্কার কবি ওমর আলী এবং আবু হেনা মোস্তফা কামালকে 2টি পুরস্কার, এবং তার আর্থিক মূল্য 5,000 টাকা, তৎকালীন সময়ে 5,000 টাকা। এখন এই পুরস্কার আমরা দিয়েছি, পুরস্কারের টাকা কোথা থেকে আসবে সেই সময় সেটা তো আমরা জানি না, আর মফস্বলে কোথা থেকে টাকা সংগ্রহ করা যায় তাও জানতাম না। আমাদের সঙ্গে যারা ছিল তারা হয়তো কোথাও থেকে একটি বিজ্ঞাপনের জন্য তখন হয়তো কেউ 200 টাকা 300 টাকা দিতেন। তো যাই হোক, আমাদের একটি ভরসা ছিল, এই বন্দে আলী স্মরণ পরিষদের আমি পরিচালক ছিলাম, কিন্তু সভাপতি ছিলেন জাফর মামা। জাফর মামা খুবই উৎসাহী মানুষ ছিলেন, তার সামর্থ্যও কিছুটা ছিল, তিনি এটা চেষ্টাও করেছেন। তো যাই হোক, আমরা কবি ওমর আলী ওই অনুষ্ঠানের দিন আসবেন, রেডিও থেকে থেকে আসলেন, রাজশাহী থেকে আসলেন, রেডিওতে তিনি চাকরি করতেন বন্দে আলী মিয়া, তার স্মরণে রেডিও থেকে এটা রেকর্ড পরে সম্প্রচার করেছিলেন। শান্তিহাট থেকে তার 3য় পক্ষের ছেলে মেয়েরা আসলো, যাদের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, এসে বললেন যে তারা
বন্দে আলী মিয়ার তৃতীয় পক্ষের ছেলে মেয়ে। তার কারণ হলো বন্দে আলী মিয়ার প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষকে আমরা চিনতাম, কারণ আমার নিজের গ্রাম মানে বাড়ির পাশেই তাদের বাড়ি ছিল। তো যাই হোক, তো ওমর আলী যখন আমাদের অনুষ্ঠানে আসবেন, বিকেলে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, নুরুন নবী স্যার এসেছেন, অন্যান্য সবাই এসেছেন। ওমর আলী স্যার বললেন যে এরকম, তার জন্য আমরা একজনকে পাঠালাম, ও তাকে তিনি কলেজ থেকে পাঠিয়ে দিয়েছেন, বলছেন যে তুমি যাও, আমি চলে আসছি। এখন কবি ওমর আলী আর পরের দিন অনুষ্ঠান স্থলে যাননি। অনুষ্ঠান স্থলে না যাওয়ার পরে যখন আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে স্যার গেলেন না কেন, তিনি বললেন যে দেখো, আমার তো প্যালপিটেশন হয়, আমি তো কথা বলতে পারি না, আমি তো কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা বললেই আমার জন্য একটা ভয়ের সূচনা হয়, তো যার জন্য যায়নি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু কবি ওমর আলী তার পরের দিন থেকেই টাকার জন্য আমাদের উপরে খুব চড়াও হলেন, যেহেতু আমরা পুরস্কার ঘোষণা করেছি তাকে টাকা দিব। তো শেষ পর্যন্ত আমরা তাকে সেই টাকাটি, সেই 1986 সালে 5,000 টাকা কিন্তু পুরস্কার হিসাবে মানে বন্দে আলী স্মরণ পরিষদের পক্ষ থেকে আমরা দিয়েছিলাম। তো এই বিষয়গুলি হলো একটি কিছুটা আজকের স্মৃতি, কিছুটা আনন্দের, কিছুটা সহযোগিতার, কিছুটা কষ্টের। কিন্তু তখনই এটি আরো প্রবল কষ্টের কারণ হয় যখন যারা সারা জীবন ওমর আলীকে হয়তো স্থানীয়ভাবে কষ্ট দিয়েছে, তার দুঃসময়ে তারা দেখেনি, তার সুসময়েও তারা দেখেনি, কিন্তু এই চিঠিপত্রগুলি এখনো কোথাও না কোথাও কেউ হয়তো বা দেখে গেল যে আমি জুলাই মাসে দেখলাম যে মানে তার বাড়ি মানে ইয়েতেও নয়, মানে যেটা পাবনা শহরেও নয়, বাইরের একজন লোক যিনি নিজে বই চুরি করে, অন্যের বই নিজের নামে ছেপে, খুবই মানে সেটা সবাই জানে, তিনি মানে আমাকে আমার নানা রকম আমার রাজনৈতিক অবস্থান, অমুক অবস্থান, যদিও আমি বিগত 40 বছর কোনো রাজনৈতিক চিন্তা চেতনা দ্বারা তাড়িত নয়, কারণ আমি একটা নির্জলা সাহিত্য সংস্কৃতি এবং মানে দর্শন মানুষ হিসাবেই নিজেকে গড়ে তুলতে চেষ্টা করেছি, তা করেছে। কিন্তু কবি ওমর আলীর যে চিঠিগুলি বা কবি ওমর আলীর সঙ্গে যে আমার সম্পর্ক, সেটা দুষ্টরা এটিকে ব্যবহার করে যে তাদের তো কিছু নয়, তারা তো কবি ওমর আলীর উপরে 40 বছর আগে কেউ লেখেনি, একাধিক লেখা লেখেনি। এমনকি কবি ওমর আলী যেদিন মারা গিয়েছেন সেদিনও প্রথম লেখাটি আমার লেখায় ছাপা হয়েছে, এবং সেই লেখাগুলি এখনো নানাভাবে ইন্টারনেটে বা অন্য জায়গায় ছড়িয়ে আছে। 2015 সালে, এমনকি তিনি যখন অসুস্থ হলেন, তিনি প্যারালাইজড হয়েছিলেন অনেকদিন, তো তাকে আমি দেখতে গিয়েছি, অন্যদের সামনে আর্থিকভাবে সহায়তা করেছে। কিন্তু ওমর আলীর সেই চিঠি, সেই 40 বছর আগের চিঠি যে ওমর আলী লিখেছিলেন যে কবি মজিদ মাহমুদকে বা তার ছাত্র মজিদ মাহমুদকে 6,000 টাকা দেওয়া হয়েছিল বই ছাপতে, সেই বই ছাপা, সারা জীবন ওমর আলীর সঙ্গে থাকা, ওমর আলীর অর্থ সহায়তা করা, কিন্তু দুষ্টরা এই চিঠিটাই হলো একটি ডকুমেন্টস আকারে যে মজিদ মাহমুদ এরকম কাজ করতে পারে, যে ওমর আলী এটা লিখেছিলেন। তো যাই হোক, এটি হলো তার সময়। দুষ্টরা তো দুষ্টই থাকবে, তারা তো আর কখনোই সাহিত্যের লোক নয়। তাদের কাজ হলো মানে অন্যদেরকে কষ্ট দেওয়া, অন্যের যে স্বীকৃতি। যেমন ওমর আলী স্যারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তিনি তার সাক্ষাৎকারও বলেছিলেন যে তিনি ভোট দেন কাকে। তো এখন তিনি হয়তো বলেছিলেন যে তৎকালে হয়তোবা তার পাবনা রাজনীতিতে হয়তো দাঁড়িপাল্লা ছিল, তিনি বলেছেন যে দাঁড়িপাল্লাতে তিনি ভোট দেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি সংগ্রামে লিখছেন, প্রথম আলোতে লিখছেন, সবাই তাকে মর্যাদাপূর্ণ লেখক হিসাবে দেখেছেন। কিন্তু এই দুষ্টরা কিন্তু তার পেছনে সবসময় লেগেছিল, এবং এখনো সেই দুষ্টরা লেগে আছে। যাই হোক, কাল একজন সাহিত্যিকের ব্যক্তিগত জীবনযাপন, তার সীমাবদ্ধতা, তার সময়ে অন্যরা তার সঙ্গে যে সম্পর্ক রাখে, এবং আমরা যারা বিভিন্ন মানে সামাজিক কর্মকাণ্ড
সাহিত্যিক কর্মকাণ্ড সম্পর্কে যোগাযোগের মধ্যে দিয়ে চলেছে, তারাও যে সবসময় একই পথে সবার মনোপুত হবে সেটি হয়তো নয়। কিন্তু সাহিত্য একটি আলাদা আর একটি প্ল্যাটফর্ম। সাহিত্য সবসময় তার ব্যক্তির সংকীর্ণতার সঙ্গে সাহিত্য সবসময় সম্পর্কিত হয় না। তার কারণ সাহিত্য হলো তার কালকেও নির্মাণ করে, তার সময়কে। যেমন ওমর আলী, তুমি শুনে এদেশের শ্যামল রমণীর সুনাম শুনেছি, বইটি হয়তো আজকের দিনে এসে তার শৈলী, তার ছন্দ, তার বিষয় বৈচিত্র্য হয়তো আজকের পাঠকের কাছে কতটা গ্রহণীয় সেটার চেয়ে বড় কথা, তিনি যে কবিতা নিয়ে বলা চলে যে তৎকালীন সময়ের কবিতা নিয়ে হাজির হয়েছিলেন এবং সেটা তৎকালীন পাঠকদের মন জয় করেছিলেন এবং তার ধারাবাহিকতায় বাংলা কবিতা অনেকটা এগিয়ে গিয়েছে, সেটি মানে আলাদা প্রসঙ্গ। এবং তাকে নিয়ে অনেকগুলি কথা, যেটি এখন মানে একটি কথা বলতে গেলে অনেক কথাই হয়তো ঘুরে ফিরে আসে। যেমন আমি তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি বলেছিলেন যে তিনি একটা পত্রিকায় চাকরি করতেন। আমি পত্রিকার নাম এবং উল্লেখ করছি না, তার কারণ এটি ব্যক্তির হয়তো বিরুদ্ধে যায়। তো তখন তিনি বললেন যে সেই পত্রিকার মানে যেমন রমেশ দাও তার মুখে খাবার তুলে খেয়েছে, সেই পত্রিকার সাহিত্য সম্পাদক এখন তার লেখা ছাপে না। তো এটি হলো তার হয়তো মনোযন্ত্রণা, কেন লেখা ছাপে না। এবং সেই পত্রিকার সম্পাদকও হয়তো আমি এটা লেখাতে আমার প্রতি একটু বিরক্ত হয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে মজিদ ভাই আপনি এটা লিখলেন, তো এটি কি ব্যক্তিগত? আমি বললাম যে তিনি বলেছেন, আপনি বলেন যে আমি এটা কেন ওই বাদ ছাপেন না। তিনি বলছেন আমি তো তার কোনো কবিতাই পড়ি নাই। তাই ওমর আলীর কবিতা না পড়ে হয়তো বা অনেকেই কবি হয়ে যান, কিন্তু যেতেই পারেন, সেটা নিয়েও আমার কোনো বড় মানে অভিযোগের বিষয় বলি না। অর্থাৎ কবি ওমর আলী একই সঙ্গে নানা রকম জীবনযাপনের জায়গাগুলি যেমন তিনি অতিক্রম করেছেন, তেমন তার লেখা একটি সময়কে একটি জায়গায় নিয়েছে। ওমর আলী একটি যে জীবনযাপন করতে চেয়েছে, যেমন বলেছেন যে আল মাহমুদ তাকে প্যান পরা শিখিয়েছে। তো এই যে সরল বাক্য এবং তার এই সরলতার মধ্যেও তাকে যে অনেক লোক এখনো ভালোবাসেন, শুধু সাহিত্যের কারণে, সময়ের কারণে। তার চেয়ে হয়তো সাহিত্য আমাদের অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু কালে যারা যে কাজগুলি করেছে তাদের সেই মূল্যায়ন হওয়া দরকার। এবং আমি মনে করি যে কবি ওমর আলী তার মূল্যায়ন তার কালেও যেমন পেয়েছে, এখনো কবি ওমর আলী আমাদের বাংলা কবিতায় একটি অত্যন্ত উজ্জ্বল নাম হিসাবে, তার উজ্জ্বল কর্মকাণ্ড হিসাবে বাংলা সাহিত্য আরো দীর্ঘদিন তিনি টিকে থাকবেন।